শুনছেন গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। আজ শুনবেন হাসান আজিজুল হকের লেখা বিখ্যাত ছোট গল্প শকুন। গল্প পড়ার আসরের গল্প পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলের নতুন শ্রোতাদের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। হাসান আজিজুল হক ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি জন্মগ্রহণ করেন 1939 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জব গ্রামে। 60-এর দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তার সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। তিনি 1970 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ সরকার তাকে 1999 সালে 21 পদকে এবং 2019 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন। এই অসামান্য গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্য চর্চার স্বীকৃতি স্বরূপ 2018 সালের সেপ্টেম্বরে সাহিত্য রত্ন উপাধি লাভ করেন। আজ হাসান আজিজুল হকের লেখা শকুন। কয়েকটি ছেলে বসেছিল সন্ধ্যার পর তেঁতুল গাছটার দিকে পিছন ফিরে, খালি গায়ে ময়লা হাফ শার্টকে আসন করে গোল হয়ে পা ছড়িয়ে গল্প করছিল। একটা আর্তনাদের মতো শব্দে সবাই ফিরে তাকালো। তেঁতুল গাছের শুকনো ডাল নাড়িয়ে পাতা ঝরিয়ে শোঁ শোঁ শব্দে কিছু একটা উড়ে এলো মাথার উপর। ফিকে অন্ধকারের মধ্যে গভীর নিকষ একতাল সজীব অন্ধকারের মতো প্রায় ওদের মাথা ছুঁয়ে সামনের পোড়ো ভিটেটায় নামলো সেটা। হইচই করে উঠল ছেলেরা, ছুটে এলো ভিটেটার কাছে। আবছা অন্ধকারে খানিকটা উঁচু মাটি আর অন্ধকার একটা ঝোপ ছাড়া আর কিছুই চোখে পড়ল না তাদের। ওদের সর্দার ছেলেটি বুঝতে পারল হামেশা দেখা যায় এমন পাখিদের মধ্যে শকুনই তীব্রভাবে মাটিতে নেমে তাল সামলানোর জন্য খানিকটা দৌড়ে যায়। তাই তার চোখেই প্রথমে পড়ল অন্ধকারের তালটা দৌড়তে দৌড়তে খানিকটা এগিয়ে বিব্রত হতভম্বের মতো দাঁড়িয়ে গেল। অপেক্ষাকৃত ছোট ছেলেটি বলল ভয়চকিত স্বরে, কি রে উঠো? আর একজন জবাব দিল, মোটেই বুঝতে পারছি না, পাখি উঠো। পাখিটা কি হবে কে জানে, সন্ধ্যেবেলায় কার মনে কি আছে। সে বুকে থুতু দিল। অনড় হয়ে রয়েছে অন্ধকারের দলাটা, লুকিয়ে যাওয়ার একটা ভাব। পারলে কোনো বহু পুরনো বটের কোটরে, কোনো পুরিশ গন্ধের বিকট আবাসে, কোনো নদীর তীরে বেনাঝোপের নিচে শেয়ালের তৈরি গর্তে লুকিয়ে যাওয়ার মতলব। শালা কার মনে কি আছে, কে কি চায়, কার ভ্যাকে কা আসে, চ বাড়ি যাই। দলের মধ্যে গরু চড়ানো রাখাল আছে, স্কুলের ছাত্র আছে। স্কুলের ছাত্র অথচ দরকার হলে গরু চড়ায়, ঘাস কাটে, বীজ বনে, এমন ছেলেও আছে। তুই তো ভীতু, দেখলুম একটা জিনিস, শেষ পর্যন্ত দেখি দাঁড়া। না আমি চলে যাব। তুই জাগা তবে, আমরা যাব না। ক্যারে বাড়ি যেছিস, তেঁতুল তোলাটা পার হয়ে দেখ গা। স্কুলে পড়ে সেই ছেলেটি বলল, জিনিসটা দেখতে হবে। প্রায় সবাই দাঁড়িয়ে গেল। তারপর বড় ছেলেটা এগিয়ে এলো, অতি সন্তর্পণে পা টিপে টিপে। সর্দার ছেলেটি জানতো সেটা একটা বুড়ো শকুন। একেবারে কাছে এগিয়ে গেল সে, এত কাছে যে হাত বাড়ালে ধরা যায়। শালা ক্যার মনে কি আছে, ক্যার ভাগে কি আসে। রাখালটা তখনও বিড়বিড় করছে। একটা দমকা বাতাসে অজস্র শুকনো পাতা ঝরে পড়ল। পুকুরের পানিতে প্রথমে মৃদু কম্পন, তারপর ছোট ছোট ঢেউ উঠল। কার হাত থেকে কোথায় ধাতব কিছু পড়ে বিশ্রী ও অস্বস্তিদায়ক একটা শব্দ হলো। ছেলেটা খুব কাছে গিয়ে দাঁড়ালো, দেখল সত্যিই সেটা একটা শকুন। আলো থাকতে থাকতে বাসায় ফিরতে পারেনি। এখন রাত কানা, উগ্র একটা দুর্গন্ধ ওর নাকে এলো, ভাগাড়ের আষ্টে গন্ধ। গলিত সব দেহের পচা পাঁকে এসে যেন এইমাত্র স্নান করে এসেছে।
শকুন কুকুরে লড়াইয়ের শেষ চিহ্ন এখনো ছিটকে বেরিয়ে আসা মোটা খসখসে নোংরা পালক থেকে টের পাওয়া যায়। মারামারি করেছে শালা ঠিক সারা দুপুর বেলা, এখনো ধুপছে। পল্টু এগিয়ে এলো। পিছু পিছু যাবো এরাই। আরো অনেকে যারা ছিল তাদের বলল। পল্টু বলল, শিকুনি লয়? হ্যাঁ, দেখতে পেয়েছিস না? মোল্লা শিকুনি লয় তো? বোধ হয় মোড়ল শিকুনি। রাখাল জামু বলল। মেদিনা মদা বলতে পারলেই বলি হ্যাঁ। সর্দার রফিক বলল, তুই তো গরু, তাই গরুর মতো কথা বলিস। শকুনটা তখনও দাঁড়িয়ে আছে চুপচাপ। বোধ হয় সে পছন্দ করছে না এই বিরক্তিকর অবস্থাটা। রফিক হাঁক দিল, আয় আয় খানিক মজা করি, আয় লাচাই খানিকটা ওটোকে। হইচই করে উঠল ছেলের দল। বাড়ি যাওয়ার ইচ্ছা অথচ ভয়ে তেঁতুল তলাটা পার হতে পারছে না সেই যে ছেলেটি, সে চেঁচিয়ে উঠল। রফিক এগিয়ে শকুনটার ডানা ধরে ফেলল। এতক্ষণে চেতে উঠল কুৎসিত পাখিটা। অত সহজে সে ধরা দিতে চায় না। নোংরা বিরাট দুটো পাখা মেলে বিচ্ছিরি নখওয়ালা পা দুটো ক্ষিপ্রতার সঙ্গে চালিয়ে দৌড়তে শুরু করলো সে গায়ের সরু গলিটার মধ্য দিয়ে। এইভাবেই ওরা ওড়বার প্রস্তুতি নেয়, ভারমুক্ত হবার চেষ্টা করে। বোধহয় সে শেষ পর্যন্ত উঠতে পারত, অন্তত মুক্তি পেত এই অসহনীয় কিশোরদের হাত থেকে, তাদের হিংস্র কৌতূহল আর প্রাণান্ত খেলার খপ্পর থেকে। কিন্তু তার চোখে দৃষ্টি নেই, চলার কোনো উদ্দেশ্য নেই। শকুনটার মাথা ঠুকে গেল দেয়ালে। পেছনে পেছনে একদল ক্ষুদে শয়তানের মতো প্রতিহিংসা পরায়ণ ছেলের দল নিষ্ঠুর আনন্দে ধাওয়া করেছে। কিন্তু পাখিটা পার হতে পেরেছে অন্ধকার গলিটা, কারণ গলিটা কানা গলি নয়। গলির দুপাশের দেয়ালের ফুটোয় যে সাপগুলো গ্রীষ্মের গরমে গলা বের করে থাকে, যদি তারা সেই অবস্থায় থাকতো তাহলে নিশ্চয়ই মাথা আবার গুটিয়ে নিয়েছে। কুলতলার পাশ দিয়ে আরো দুটো পোড়ো ভিটের উপর দিয়ে হাড়গোড় জড়ো হওয়ার টুকরো জমিটার নিরস আর্তনাদ উপেক্ষা করে জিপটা অনবরত ডানা মেলে উড়বার চেষ্টা করছে, আরো দ্রুত দৌড়ুচ্ছে, আরো পরিষ্কারভাবে পথ চিনতে চাচ্ছে, পালাতে চাচ্ছে। কিন্তু সে নিস্তেজ, উপায়হীন। আক্রমণ করতে জানে না। দারুণ রোষে ছেলেদের দলের মধ্যে পড়ে তীক্ষ্ণ ঠোঁটে এদের খেলার আয়োজন বন্ধ করে দিতে পারছে না। চিৎকার করে কে আর্তনাদ করে উঠল। তার পায়ে শুকনো হাড়ের চোখা দিক ফুটে গিয়েছে। আচ্ছা, ও বসে থাকুক, শিকুন টোকে ধরবই, চেঁচিয়ে উঠে বলল রফিক। হ্যাঁ তুই বস, আমরা উঠোকে ধরবই, নাইলে তুমি বাড়ি যা। ই লো পড়ছেছি। যার লেগেছে সে বলল, পড়ুক যা, বলে খোঁড়াতে খোঁড়াতে আবার ছুটল। সামনেই একটা এঁদো ডোবা, মোড় ফিরেই মাটি ছাড়ল। উড়ল সে, কিন্তু বড় ইতস্তত, বড় অনিশ্চিত তার পক্ষ সঞ্চালন। হয়তো হাঁপ ধরে গিয়েছে, ক্লান্ত হয়েছে সে, হয়তো দিক নির্ণয় করতে পারেনি। সে পড়ল ডোবাতে। পানি ছিটকে নোংরা মোটা পানির ঢেউ তুলে যেসব ঢেউ আধারে চকচক চোখে চেয়ে রইল, প্রায় শোনা যায় না এমনিভাবে আঘাত করল তীরে। একটি কদর্য জীব হেঁচড়ে উঠল ওপারে, পরিবর্তিত, ভিজে, ধুলো মাখা। ছেলেরা দৌড়ে এসেছে এপারে। গ্রামের ঘনবসতি পাতলা হতে হতে এখানে ছিটিয়ে গিয়েছে। কালো কালো স্তূপের মতো হঠাৎ হঠাৎ গজে উঠেছে। সহজ বুদ্ধিতে ফাঁক ফোকর দিয়ে জন্তুটা পড়ল মাঠে, খোলা বিস্তৃত মাঠে। ছেলেরা পরস্পর পরস্পরের মুখ দেখতে পাচ্ছে না, তারাও হাঁপিয়ে উঠেছে। শালা কত দৌড়বি দৌড়, যেখানে যাবি চ। আর লয় মানিক, আয় চল, আর লয়, তোমার এবার হয়ে আছে। ওকে ধরবই আজ, হ্যাঁ ধরবই। এবার আলটোপকে উঁচু নিচু এবড়ো থেবড়ো জমি পেরিয়ে পগার আর শিশু শস্যের উপর দিয়ে শেয়ালকুলের কাঁটায় জামা ছিঁড়ে ছিঁড়ে মরণ প্রতিজ্ঞায় খেপে উঠল ছেলের দল। এরাই জিজ্ঞেস করল রফিককে, কি করবি উটুকে ধরে?
কিছু করবো না, শুধু ধরবো। তারপর? হুঁ হুঁ কেন? তারপর কি করবি? এগু ধরে পরে অন্য কাজ। কেউ আর কথা বলছে না, বলতে পারছে না। ভূতের মতো অন্ধকারে চলন্ত চঞ্চল বিভীষিকার মতো ছুটছে। দক্ষিণ দিকের বাতাস গায়ে লাগছে না। দূরে বাবলা বনের পাশে আমের পাতা ভাঙার মরমর মশমশ শব্দ কানে আসছে না। কিংবা শেয়াল ডেকে উঠল। কি ঝিঁঝি সিমেন্টের মেঝেতে পাথর ঘষার মতো একটানা শব্দ করছে। কি প্রতি পদক্ষেপে পায়ের নিচের নাড়া গুড়িয়ে যাচ্ছে। অন্ধকার ঘনতর হয়েছে। এসব কিছুই না, কিন্তু শেষ পর্যন্ত সবাই ধরে ফেলল ওকে। আঁকড়ে জাপটে দুমড়ে ধরে ফেলল শকুনটাকে। তারা বুক দিয়ে অনুভব করল হাঁপড়ের মতো ফ্যাঁসফেঁসে শূন্য শব্দ উঠছে শকুনটার ভেতর থেকে, দীর্ঘশ্বাসের মতো ফাঁপা, শূন্য, ধরা পড়ার। ছেলেগুলোর উত্তেজিত বক্ষ স্পন্দন পাখিটা অনুভব করতে পারল কি? সেটাই তো বটে, যেটুর পেছু পেছু এলম, এটু সেই শিকুনিটই বটে তো। কেন পেতই হচ্ছে না তোর? কি জানি কেমন পারা লাগছে, কেমন ভক ভক করে বই বেরুচ্ছে দেখছিস? বই কি রে? বল দুর্গন্ধ। তাতে বই কমছে কি? ভিজে গিয়ে চিমসে গন্ধ ছাড়ছিল শকুনটা। জমাট গন্ধ তরল হয়ে এসেছে, গলা দম আটকানো গন্ধ। রফিক বলল, লে এখন ধর এটুকে, ঠোঁট ধরতে হবে না, দম বন্ধ হয়ে যাবে। রাখালটা এগিয়ে এলো। শালোকে আমি ধরবো, পিরিত কাকে বলে দেখবি শালো। একদিকে জামু আর একদিকে রফিক ছড়িয়ে মেলে ধরল শকুনটার বিশাল শক্তিশালী পাখা দুটো। কি পেল্লাই ডানা রে, আট লহাতে হবে। গোটানো ঘন বুনুনির পালক মেলে গেল। বুনোট যেন পাতলা হয়ে এলো। স্তরে স্তরে সাজানো পালক পাশাপাশি চওড়া হয়ে কারকিত করা গালিচার মতো বিছিয়ে যাওয়ার কথা, কিন্তু শকুনটা ভিজে গিয়েছে, ধুলো লেগে গুটিয়ে গিয়েছে তার পালক। এখন তাই অনেক ফাঁক, পাশাপাশি পালক অনেক ছিটানো ছিটানো। দুই ডানা অসহায়ভাবে ছড়িয়ে দিয়ে আত্মসমর্পণ করল শকুনটা। এবার দ্বিতীয় দফা দৌড়। দৌড় দৌড়, লেঙ্গুর তুলে দৌড়। শকুনের পা পারে না অত জোরে তাল দিতে, কিন্তু তাতে কি বা এসে যায়? পা না হয় মাটিতে পড়ছে না, ছেলেদের দৌড়ের গতিই টানছে তাকে, হিঁচড়ে নিয়ে যাবে। এদা মুখটা ঠুকে গেল, কি টেনে নিয়ে যাচ্ছিস? দেখ মরে গেল লিখিন, দেখ দেখ এগু ক্যার গরজ কেঁদেছে, দেখবার মরা টোকেই টানবো। ভয়ানক হুল্লোড় করে ওরা দৌড়ুচ্ছে এই টানার পিছু পিছু, চেঁচাতে চেঁচাতে। ভারী মজা পেয়ে, অদ্ভুত রকমের খেলা পেয়ে গেছে। কি লাভ? লাভ তোকে দেখে লবো, তুই তো শিখুনি, তোর গায়ে গন্ধ, তুই ভাগাড়ে মরা গরু খাস, কুকুরের সাথে ছেঁড়াছেঁড়ি করিস, তোকে দেখে রাগ লাগে কেন? ছেলেদের কথায় শকুনটাকে দেখে তাদের রাগ লাগে। মনে হয় তাদের খাদ্য যেন শকুনের খাদ্য, তাদের পোশাক যেন ওর গায়ের গন্ধ ভরা নোংরা পালকের মতো। সুদখোর মহাজনের চেহারার কথা মনে হয় ওকে দেখলেই, নইলে মহাজনকে লোকে শকুন বলে কেন? কেন মনে হয় শকুনটার বদহজম হয়েছে? যে ধূসর রংটা দেখলেই মন দমে যায়, তার সঙ্গেই এ রঙের এত মিল কেন থাকবে? প্রায় জীবন্ত ফেলে দেওয়া যে শিশুগুলোকে গর্তে খানা ডোবায় তেঁতুলতলায় ছেলেরা দেখে, না বোঝার যন্ত্রণায় মন যখন হু হু করে ওঠে, তখন তাদের কচি মাংস খেতে এর এত মজা লাগে কিসের? কে বলল? ভোক লেগেছে, কিছু খাসলাই? দুপুরবেলায় গোস্ত দিয়ে ভাত। আমিও, আমার ভোক লেগেছে। তোর জামার রংটা দেখে রাগ লাগে, যেমন মোটা তেমনি খসখসে, ঠিক সারা শিকুনি তোর মতো। হামিদের বাপটো দুই একদিনের ভিতরে মরবে। আর সারা বৈকালে কি করছে জানিস? জানি, খালি হাঁপিয়েছে এই শালোর মতন। জামু বলল, সব শালোর হাঁফনির ব্যায়রাম। ওরে শালা, পালাইতে চাও? শালা শিকুনি,
শালা সুদ করো অঘরবষ্টম। অঘরবষ্টমের চেহারার কথা মনে পড়তে হা হা করে হেসে পড়ল সবাই। মাতামাতি চলে। আল টপকে টপকে উঁচু নিচু জমির উপর দিয়ে ক্ষত বিক্ষত মনের দাগ, আর দাগরা দাগরা ঘায়ে শ্যাকুল আর ছাই বাবলার বনে লম্বা শুকনো ঘাসে পগারে সাপের নিঃশ্বাসের মতো ফাটা মাটির উষ্ণ ভ্যাপসা হাওয়ায় আখ আর অড়হার কাটা জমির বল্লমের মতো ছুঁচল সরল গুণীর আক্রমণে ও আর্তনাদে একটা মাটির ঢেলার মতো গড়িয়ে গড়িয়ে শক্তির বেদনাবোধের অতীত অবস্থায় আচ্ছন্ন চেতনাহীন তন্দ্রার মধ্যে শকুনটা শুধুই চলেছে। যখন ছেলেরা বিশ্রাম নিচ্ছে, কথা বলছে নিজেদের মধ্যে, ক্ষতের রস মুছল প্যান্টে, শকুনটা তখনও দাঁড়িয়ে আছে। পালানোর অসম্ভব চেষ্টা করছে না সে। কত তারা উঠেছে দেখ, কিন্তু কালো তো হচ্ছে না। চাঁদ নাই কজি, বাতাস দিছে লয় রে, দিছে তা শালার বাতাস। আমার কিন্তু জাড় লাগছে। তোর ভয় লেগেছে। কত দূরে এলাম দেখ। উদে সর্বনাশ, মাঝ মাঠে এসে পড়েছি। মানসুমারির মাঠ যে রে, উঠতো নিশ্চয় কেলেনের পাড়। চ কেলেনের পাড়ে যাই, আরেকবার গা ধোয়াই গা। চ শিকুনি ডাকে। পথটা ঠাউর করা যায় না, চারিদিকের গা ঝাপসা, দিশেহারা মনে হয়। এত বড় আকাশ, এত অন্ধকার। জামু বলে, শুনেছিস রাত দুপুরে কি সব হয়? এই ভাই পায়ে পড়ি বলিস না। যেখানে সেখানে তেঁতুল গাছ দেখা যায়। ঘরের খিল খুলে মেল হোক আর মরদ হোক, ঘুমের ঘরে ঘরে মাঝ মাঠে চলে আসে, দেখে খালি ছাড়া তেঁতুল গাছ আর মিশমিশে কালো বিলুই। যেদিকে তাকাও খালি কালো বিলুই আর কালো বিলুই। কার ব্যাকে কে আসে? শকুনটাকে হঠাৎ কালো বিড়াল বলে মনে হয়। ছেলেদের আর কারো গায়ে হাত দেবার সাহস নেই। নিজে নিজের বুকে হাত দিয়ে অনুভব করে। একটা ব্যাপার তো হতে পারে, ধর সবাই ভূত আর আমরা সবাই ভূতের ভ্যাকে এসেছে, আর সবাই মানুষের ভ্যাকে এসেছে। না না, আমি ভূত লই দাদা, আমি মানুষ। তাইলে আমাকে ছুঁয়ে দেখ, আমি যদি মানুষ না হই আমি উড়ে মিলিয়ে যাব। ছো আমাকে। আমি ছুঁতে পারবো না। সবাই সবাইয়ের থেকে সাবধান হয়ে ক্যানেলের পাড়ে এসে বসল। একে অপরের দিকে তীব্র চোখে তাকাচ্ছে, তারপর নিজের হাতে চিমটি কাটছে। শকুনটাকে ছেড়ে দিয়েছে ওরা। সে দুটো ডানা ঝেপে পা দুমড়ে মাটিতে গোঁজ হয়ে পড়ে আছে। রাত দুপুর ঘুরে গিয়েছিল। এখন সাঁঝও লাগতে পারে, আবার দুপুর রাত হতে পারে। বোধহয় তাই। তাদের হিসেব নেই, এ সময়টুকু ঠিক সময় নয়। এই খেলাটা তাদের সময়ের বাইরে ঘটেছে যেন। তবু কে বলল? 3 বার শিয়াল ডেকেছে, তাইলে ফেরায় 7 চ ভাই পানিতে নামি। পাগলের মতো ছুটে ক্যানেলে নামলো ছেলেরা। একটা বাতাসও সঙ্গে সঙ্গে অগভীর পানির উপর দিয়ে সর সর করে এসে ওদের চোখে মুখে লাগলো। কি একটা যেন সঙ্গে সঙ্গে ফিরে এলো। আর একবার স্নান করলো শকুনটা। শালা কিছু খাবে না? কি খাবে? মরা আছে এখানে যে খাবে। জামু বলল, মুয়ের লালা ছিঁড়ে লিয়ে আয়, ওই খাক শালা। তাই নিয়ে এলো কে? রফিক বলল, গরু তো লয় যে খ্যার খাবে, কিন্তু এখন ওই শালাকে তাই গিলতে হবে। হ্যাঁ লাও গেলাও, দেখি দেখ তোর শরীরটা দেখ। হ্যাঁ ঠিক অমনি করে ওর ঠোঁট চিরে ধর। খ্যাক খ্যাক করে শব্দ করে উঠল শকুনটা। তার ঘাড় মুড়িয়ে ঠোঁট ফাঁক করে অতি সাবধানে ছেলেরা তাকে খড়ের টুকরো খাওয়াচ্ছে। খা শালা, মর শালা। আমিও লব, মুটুক করব। রফিক সব থেকে বড় পালকটা ছিঁড়ে নিল।
মাংসের ভিতর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো পালকটা। শিউরে উঠল যেন শকুনটা। তারপর সবাই ছিঁড়ল। কদাকার বড় মুরগির মতো দেখাতে লাগলো তাকে। তারা সবাই ফিরছে, টলতে টলতে, বসে দাঁড়িয়ে, হোঁচট খেতে খেতে, ছেঁড়া ষাঁড় দেখতে দেখতে, আগামীকালের কথা ভাবতে ভাবতে। গায়ে ঢুকতেই এপাশে তালগাছ, ও পাশে ন্যাড়া বেলগাছের যে ছোট তোরণটি আছে, তারই আবসা ছায়ায় সাদা মতো কি দেখা যাচ্ছে। জামু বলল, ওদিকে যাস না, চ ঘুরে যাই। তোর বাড়ি তো ওদিকেই, চ দেখি না ও দুটো কি। বাড়ি কাছে বলে জানি ও শালা শালি ক্যা ক্যা রে? দরকার কি তোর শুনে? বল কেন? ও হচ্ছে জমিরুদ্দি আর কাদু শাকের রাড় গুণ। কি করছে ওখানে? আমরা রাটি, চ বাড়ি যাই। পূব দিকে রং ধরবার ঠিক আগেই যখন গভীর অন্ধকার নেমে আসে, তখন ছেলেরা ছেঁড়া মাদুরে সোদা মাটিতে অচৈতন্য হয়ে ঘুমোয়। অসুবিধের মধ্যে, অশান্তির মধ্যে, না খেয়ে খালি পেটে ছেলেগুলো বেঘরে ঘুমোয়। যখন সূর্য উঠল, রোদ উঠল, গাছ পাতা ঝকমক করে উঠল, তখন এবং তারপর যখন রোদ চড়া হয়, বাতাস গরম হয়, মাঠে ছেড়ে দেওয়া গরুগুলো মাটি শুকে শুকে শুকনো ঘাস খেয়ে ফেরে, তখনও ছেলেদের ঘুম শেষ হচ্ছে না। ন্যাড়া বেলতলা থেকেই একটু দূরে প্রায় সকলের চোখের সামনেই গতরাতের শকুনটা মরে পড়ে আছে। মরার আগে সে কিছু গলা মাংস বমি করেছে। কত বড় লাগছে তাকে। ঠোঁটের পাশ দিয়ে খড়ের টুকরো বেরিয়ে আছে। ডানা ঝামড়িয়ে চিত হয়ে পা দুটো উপরের দিকে গুটিয়ে এসে পড়ে আছে। দলে দলে আরো শকুন নামছে তার পাশেই, কিন্তু শকুন শকুনের মাংস খায় না। মরা শকুনটার পাশে পড়ে রয়েছে অর্ধস্ফুট একটি মানুষের শিশু। তারই লোভে আসছে শকুনের দল, চিৎকার করতে করতে উন্মত্তের মতো। আশেপাশের বাড়িগুলি থেকে মানুষ ডেকে আনছে মৃত্যু শিশুটি। এই কাজটা কে করলো গো? মেয়ে পুরুষের ভিড় জমে গেল আস্তে আস্তে। শুধু কাদু শেখের বিধবা বোনকে দেখা যায় না। সে অসুস্থ। দিনের চড়া আলোয় তাকে ফ্যাকাশে দেখাচ্ছে।